আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ফিনটেক বিপিওর আজকের আরেকটি লাইভে। আজকে আমরা আপনাদের সামনে হাজির করেছি আমাদের দুজন সফল স্টুডেন্টকে, যারা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিংয়ে সম্প্রতি আন্তর্জাতিক রিকগনিশন পেয়েছেন আন্তর্জাতিক মার্কেট প্লেসে। আমরা আপনাদের সাথে কথা শুরু করার আগে কেউ যদি আমাদেরকে ফেসবুকে একটু কমেন্ট করে জানান যে আমাদের এই কথা লাইভটি প্রপারলি শোনা যাচ্ছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ভিডিও এবং কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ কেউ যদি আমাদেরকে জানান। আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, কেউ যদি আমাদেরকে জানান যে আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো। ওকে, আমরা চেষ্টা করব ওনারা কিভাবে তাদের এই জার্নিটা শুরু করলেন এবং কিভাবে তারা সফল হলেন। আহ, আমি বলবো এটা সফলতার গল্প, সেই সাথে ব্যর্থতার গল্প। গল্প অনেক ব্যর্থতার পর ওনারা এই সফলতা পেয়েছেন। বাংলাদেশ গত 2-3 বছর অ্যাকাউন্টিং আউটসোর্সিং এ একটি উল্লেখযোগ্য পথ পেরিয়ে এসছে, যদিও আমাদেরকে আরো বহুদূর যেতে হবে। এই পথ পরিক্রমায় তারা কিভাবে যুক্ত হলেন এবং যারা ভবিষ্যতে এই পথে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা গাইডলাইন থাকবে। আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠানটি, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো আমি দুজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন মিসেস রেহনুমা চৌধুরী। রেহনুমা আপা রিসেন্টলি টপ রেটেড হলেন। আর আমার সাথে আছেন রশিদা সুবর্ণা আপা। রশিদা সুবর্ণা আপা রিসেন্টলি ফাইবারে টপ রেটেড হলেন। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি ওনাদের দুটি মাইক, হ্যাঁ ওনাদের মাইক অন আছে। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের প্রোগ্রামে। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। নিজাম ভাই, ভালো আছি। থ্যাংক ইউ। স্বাভাবিকভাবেই এত একটা ভালো স্কোর করার পর আপনার ভালো থাকার কথা। আচ্ছা, আমি একেবারে শুরুতে গোড়া থেকে শুরু করতে চাই। অনেকেই জানেন না অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং কি, এবং এই যে আপনাদেরকে নিয়ে হয়েছে হচ্ছে আমরা বলছি টপ রেট, আসলে আপনারা কি করেন। প্রথমে যদি রেহনুমা আপা একটু আমাদেরকে বলেন সংক্ষেপে যে আসলে আপনারা কি করেন, কি কাজ আপনাদের। ফাইবার, আমি ফ্রিল্যান্স ক্লাউড অ্যাকাউন্টিং করি, বুক কিপিং, ফ্রিল্যান্স ক্লাউড বুক কিপিং, যেটা আমাদের ফাইবার একটা প্ল্যাটফর্ম আছে। আহ, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এরকম ক্লাউড অ্যাকাউন্টিং এর জন্য বা ক্লাউড বেসিস কাজ করার জন্য। আমি ক্লাউড বেসিস কাজ করার জন্য ফাইবারকে বেছে নিয়েছি। আর ফাইবার প্ল্যাটফর্মে আমি বুক কিপিং এর কাজ করি। আর সেখানে কিছু রেট করা হয়, সেলারদেরকে কিছু ক্লাসিফাই করা হয়, রেট করা হয় সেই হিসেবে। আর আল্লাহর রহমতে এই যে এই আমার এই সাকসেস আপাতত ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বোঝা গেল যে আপনি বাংলাদেশে বসে, বাংলাদেশে না, আপনি ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়াতে বসে আহ, বিদেশে, সেটা ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডায় অ্যাকাউন্টিং সার্ভিস দিচ্ছেন। আচ্ছা রশিদা ভাই, এখন জি। আপনি যদি বলেন আপনি কি করেন এক্স্যাক্টলি, এবং আপনাকে আমি আর একটু স্পেসিফিক করে কোয়েশ্চেনটা যদি করি, আপনি কি ধরনের, কি সাইজের বিজনেসকে আপনারা সাপোর্ট দেন, কি তাদের কি ধরনের বুককিপিং সার্ভিস দেন, রশিদা আপা প্লিজ। জি, থ্যাংক ইউ নিজাম ভাই। আহ, আমি যেটা কাজ করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বুক কিপিং, এবং আমরা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করি। এবং আমরা আসলে দেশে বসে, ইনফ্যাক্ট আমার বাসায় বসে আমি পৃথিবীর আহ, আমার আসলে ক্লায়েন্ট বেস আছে ইউকে, ইউএসএ, কানাডা, আহ, এবং হচ্ছে আয়ারল্যান্ড, তো মালয়েশিয়া। আই মিন, আমরা দেশে বসে, ইভেন আমার বেডরুমে বসে আমি আমার ওয়ার্ল্ডের বাইরের বিভিন্ন কান্ট্রির অর্গানাইজেশনকে, মেইনলি আমরা এসএমই, আমাদের ক্লায়েন্ট বেস হচ্ছে এসএমই, যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো তাদের তাদের বিজনেসের অ্যাকাউন্টস গুলো আমরা এখানে বসে কাজ করি, এবং এটা করা হয় ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে। ডিরেক্টলি তাদের অ্যাকাউন্টে ঢুকে আমরা বসে কাজ করি। তো এটাই মেনলি আমাদের কাজ। তো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এখন যদি আরেকটু পেছন দিকে রেহানমা আপাকে যদি আমি আপনাকে বলি, আপা আপনি কিভাবে এই প্রফেশনে এলেন, কিভাবে আপনি শুরু করলেন, বা আগে আগে আপনি কি প্রফেশনে ছিলেন, ওখান থেকে যদি একটু শুরু করেন প্লিজ। জি ভাই, আমি 16 বছর এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আর তারপরে আমার পারিবারিক দরকারের জন্য আমি মাইগ্রেট করি ইন্ডিয়াতে, আমার শ্বশুর বাড়িতে। তারপরে এখানে থেকে আমি কোভিড এর সময় একটু নিজেকে আপগ্রেড করার চেষ্টা করি, তখন আপনার শরণাপন্ন হই।
ফিনটেক থেকে আমরা সুন্দরভাবে একটা কোর্স কমপ্লিট করি, যেটা আমি গল্পের মধ্যে মাধ্যমে, যেটা আমরা জানতাম, আমরা ঝর্ণা আপা, আসমা আপা, মারুফা আপাদের, খুরশেদ ভাইদের, গোমেজ ভাইদের সবার সাকসেস স্টোরি জানতাম গল্পের মতো করে। আমি চিন্তা করিনি কখনো এটা সত্যিকারের, এটা এভেইল করা যাবে, এটা এই এই সাকসেসকে ধরা যাবে। আল্লাহর রহমতে এই কোর্স কমপ্লিট করার পরে 5-6 মাস স্ট্রাগল গেছে, ইন আ সেন্স, মানে ওয়েট করা লেগেছে, নক করা লেগেছে ক্লায়েন্টদেরকে। 5-6 মাস পর থেকে আল্লাহর রহমতে আপওয়ার্ক বলেন আর ফাইবার বলেন, দুটাতেই আমি নক পেয়েছি। আর ফাইবারে মাসাল্লাহ কন্টিনিউ করতে পেরেছি সেভাবে। এখন আমি ঘরে বসেই আমি সাকসেস সাকসেসফুলি আমার ক্যারিয়ার কন্টিনিউ করছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রেহানুয়া আপা, আপনি আগে ছিলেন এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে, সেখান থেকে আপনি বুক কিপিং কেন আপনার পছন্দ হলো, কেন আপনি বুক কিপিং এলেন এত এত কিছু থাকতে? ভাইয়া আসলে আমি চিন্তা করলাম যে অনেক রকম প্রফেশন আছে, যেটাতে আমার যদি যাওয়ার ইচ্ছা থাকেও, কিন্তু অনেক ফ্যামিলি রেস্ট্রিকশনের কারণে, বা রেস্ট্রিকশন ইন আ সেন্স, আমার যে দায়িত্ব আছে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি, যদি আমি আমার ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি কিছু করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমার যে ক্যারিয়ার, আদারওয়াইজ যে ক্যারিয়ারই আমি চাচ্ছি না কেন, যেতে চাচ্ছি না কেন, তাকে সম্পূর্ণভাবে টু দা 100% আমি দিতে পারছি না যেটা দেওয়া দরকার। কিন্তু এই এক ক্ষেত্রে দেখলাম বুককিপিংটা, ক্লাউড বেসড বুককিপিং, ক্লাউড মানে অনলাইন যখন আমি কাজ করব, সেক্ষেত্রে আমি আমার ফ্যামিলিকে যে সময় দেওয়ার সেটা দিয়ে আমি আমার মতো করে সময়টাকে অ্যাট মাই ওন পেসে আমি আমার কাজ করতে সক্ষম হব। আর প্লাস যতক্ষণ না পর্যন্ত আমি স্যাটিসফাইড হব, ততক্ষণ পর্যন্ত আমার কাজ করার এখানে স্কোপটা থেকে গেছে। সেজন্য আমি বুককিপিংটা বেছে নিয়েছি। ভাইয়া শোনা শোনা যাচ্ছে না? সুবর্ণা আপা, আপনি আপনি আগে কোন প্রফেশনে ছিলেন এবং কেন বুক কিপিং এলেন? উম, ভাইয়া আমি আহ 13 বছর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। তো আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের মেয়েদের আহ, দায়িত্ব অনেক বেশি। যদি আমি প্রফেশনাল দায়িত্ব এবং আমার ফ্যামিলি দায়িত্ব দুটাকে সমানভাবে নিতে চাই, সেক্ষেত্রে আসলে আমাদের একটু হিমশিমি খেতে হয়। সো আমাদের যেটা প্রবলেম হয়েছে যে পারিবারিক কিছু দায়িত্ববোধ বা সবকিছুর কারণে আমাদেরকে আসলে আমাদের ফ্যামিলির কারণেই হোক, হ্যাঁ, বাচ্চার কারণে, যে কোনো কারণেই হোক, আমাদেরকে এমন একটা কেরিয়ার বেছে নিতে হয় যে আমি দুইটাই সমানভাবে করতে পারবো। সো ব্যাংকিং জবটা আসলে খুবই চ্যালেঞ্জিং টাইমিং। যদি আমি চিন্তা করি যে 9টা 5টা জব, বা অনেক সময় 9টা 5টা তো হয় না, 9টা 7টা 8টা হয়ে যায়। তো আমাদের জন্য একটু টাফ হয়ে যায় মেয়েদের জন্য যে এইটা কন্টিনিউ করে আমার ফ্যামিলিকে টাইম দেওয়া, সময় দেওয়া, তাদের গাইডলাইন করা, সবকিছু মিলে খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। তো ইন দ্য মিন টাইম আমি আসলে আহ, এই জবে থাকা অবস্থাতেই চিন্তা করছিলাম যে আসলে কি করা যায় আর কি কি অপশন আছে আমার হাতে, কি কি করতে পারি। তো এটার কারণে আমি আসলে একটু রিসার্চ করছিলাম যে যেহেতু আমার পড়াশোনা, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, আমি আমার ব্যাকগ্রাউন্ড কমার্সের। তো আমি চাচ্ছিলাম আমি যেটাই করি না কেন, আমার পড়াশোনার একটা ইমপ্রেশন যেন আমার কিছুতে থাকে, মানে আমি যেখানেই যেটাই করি আমার পড়াশোনাটাকে যেন আমি কাজে লাগাতে পারি। আমার যে জব করেছি সেখানে আমার যে এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, এগুলো যেন কোথাও না কোথাও আমার, মানে 13 ইয়ার্স আমার এইভাবে যেন চলে না যায়, এটার যেন একটা ইম্প্যাক্ট কোথাও না কোথাও থাকে। তো এ কারণে আমি আসলে এরকম একটা কিছু খুঁজতেছিলাম, আসলে রিসার্চ করছিলাম। মানে ইউটিউবে, ফেসবুকে, সব জায়গাতে আমি একটু দেখছিলাম যে আসলে কি করা যায়। তো তখনই আসলে আমি এর আগে কখনোই জানতাম না যে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্স বলে কোনো বিষয় আছে, এবং এটা দিয়ে কি করা যায়, বা এটার সুযোগগুলো কি, অপরচুনিটি গুলো কি, এগুলো সম্পর্কে আমার কোনো রকমই ধারণা ছিল না। তো আমি যখন রিসার্চে বসলাম তখন আমার কাছে ফিনটেকের আসলে লিঙ্কটা আসে। তখন আমি ফিনটেকের অনেকগুলো ভিডিও আমি দেখি, অনেকগুলো ভাইয়ার অনেকগুলো ইন্টারভিউ ছিল, বিভিন্ন ইভেন্ট ছিল, উইমেন পাওয়ারের উপরে ইভেন্ট ছিল, আরো অনেকগুলো ইভেন্ট ছিল, এবং আমি মনে হয় দু একটা ইভেন্টে কোয়েশ্চেনও করেছিলাম ভাইয়াকে। তো এরপর মনে হলো যে যারা কাজ করছে তারাও আমার মতোই,
এবং আমার কাছে মনে হয়েছে যে তারা যদি পারে তাহলে কেন আমি পারবো না। এবং আমি এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে নিয়েছি এবং একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি আমার জব কন্টিনিউ অবস্থাতেই আমার ট্রেনিংটা শেষ করি। আমি আমার কাছে মানে আমাকে করতেই হবে। আসলে বিষয়টা এরকম ছিল যে আমি জবটা ছাড়বো, ছেড়ে এটা করবো। আমি জানি না সাকসেস হব কি হব না, এরকম কোনো ফিয়ারনেস আমার মধ্যে ছিল না। আমার হচ্ছে আমি করবো, আমি করতে হবে। এটাই ছিল একটা চ্যালেঞ্জ। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে উম, এখন এই অবস্থাতে আসতে পেরেছি। থ্যাংক ইউ নিজাম ভাই। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। থ্যাংক ইউ রাশিদা আপা, সুবর্ণা আপা। আপনারা দুজনে যেটা বললেন যে ফ্যামিলির কারণে আপনারা অনেকেই ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছেন বা কাজ থেকে ব্রেক নিয়েছেন। আমার মনে হয় এটা বাংলাদেশের খুব কমন একটা চিত্র, এটা আমরা অসংখ্যবার বলেছি, বহুবার বলেছি এই লাইভে। আপনারা কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে মহিলাদের জন্য আসলে এখানে কেমন সুযোগ আছে? এই যে আপনি বললেন আপনি ট্রেনিং করলেন, এই যে সফল হবেন কি হবেন এটা জানতেন না, কিন্তু আপনি ফিয়ারলেসলি আপনি ট্রেনিংটা শেষ করলেন, কমপ্লিট করলেন। এবং আমি যদি মনে পড়ে মাঝখানে আবার ট্রেনিং করার পর আরেকটা ব্রেক নিলেন আপনি কিছুদিন, আবার ফিরে আসলেন। তা আসলে আপনার সুবর্ণা আপা, আপনি যদি প্রথমে বলেন মহিলাদের জন্য আসলে সুযোগটা কেমন, আসলে কি তারা বাংলাদেশ থেকে এই কাজ মানে আপনি যেরকম করছেন এরকম কি আরো অসংখ্য মহিলা করতে পারে? এটা কি পসিবল? সুবর্ণা আপা যদি প্রথমে বলেন প্লিজ। জি ভাইয়া, আমাদের যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আমাদের মহিলাদের বায়োলজিক্যাল ক্লক আর কেরিয়ার ক্লক কিন্তু সমানভাবে আগায়। আমি যদি বলি, যখন আমাদের পড়াশোনা শেষ হয় তখন, যখন আমরা কেরিয়ারের জন্য স্ট্রাইক মানে একটা স্ট্রাইক নিই যে আমি কেরিয়ার ডেভেলপ করব, তখন আমার ফ্যামিলি ডেভেলপ করতে হয়। যখন আমার কেরিয়ার একটা স্পিডে ওঠে, আই মিন একটা পিকের দিকে যেতে থাকে, তখন আমার বায়োলজিক্যাল ক্লক বলে যে না, আমার এখন ফ্যামিলি বিল্ড আপ করতে হবে। সো তারপর আরো অনেক রেসপন্সিবিলিটি চলে আসে, অনেক কিছু চলে আসে। সো আমাদের কেরিয়ার পাথ এবং বায়োলজিক্যাল ক্লক দুইটা সমানভাবে ঘুরে। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি চ্যালেঞ্জিং ফর এ উইমেন টু কন্টিনিউ ইন আ ক্যারিয়ার। তো এই সব কিছুর কথা চিন্তা করলে আমাকে দুইটা দিকে ম্যানেজ করতে হবে। আমি পারবো না আমি একটা স্যাক্রিফাইস করে আরেকটা করার আসলে সুযোগ নেই। আমাকে দুইটাই করতে হবে। আর সেজন্য যদি আমি বাসায় বসে কাজ করতে পারি, এবং অবশ্যই আমাকে প্রফেশনালিজম নিয়েই কাজ করতে হবে। আমি বাসায় বসে কাজ করতে হবে, যেমন প্রফেশনালিজম আমার প্রফেশনে থাকবে, ঠিক সেম ভাবেই আমি আমার ফ্যামিলিকেও সময় দিচ্ছি বা আমি টেক কেয়ার করতে পারছি। যে আমি আমাকে যে দায়িত্বগুলো আমার উপর আছে সেগুলো আমি ফিল আপ করতে পারছি। সেই সেন্সে আমি মনে করি অবশ্যই ফ্রিল্যান্স ক্যারিয়ার একটা মেয়ের জন্য অনেক বেশি সহায়ক রেদার দেন আদার যে কোনো ক্যারিয়ার। তবে যারা অনেকেই আছেন অনেক মেধাবী, আমার জানা মতে আমার পরিচিত প্রচুর মেধাবীরা আছেন যারা শুধুমাত্র এই ফ্যামিলি চ্যালেঞ্জের কারণে কিছুই করতে পারছেন না, তাদের মেধাকে কাজে লাগাতে পারছেন না। তো আমি অবশ্যই মনে করি যে আমাদের জন্য একটা খুবই মানে একটা অপরচুনিটি। আমরা আমরা আমাদের মেধাকে কাজে লাগাতে পারবো, মেধার চর্চা করতে পারবো। এবং আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা দেই যে আমি আমার কোয়ালিটিটা ডিস্ট্রিবিউট করতে পারবো। আমি আমার দেশের জন্য হোক বা যে কোনো কারণে হোক, আমি আমার একটা অবদান তো অবশ্যই রাখতে পারবো। সো এটা আমার কাছে মনে হয় একটা অপরচুনিটি, এবং এটাতে অবশ্যই আমাদের মেয়েরা এই সেক্টরে ভালো করা উচিত এবং এটার প্রচুর সম্ভাবনা আছে। থ্যাংক ইউ আপা। অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের মহিলাদের যে মেধাটা আছে, যে দক্ষতাটা আছে, সেটা আমি ঘরে বসে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারি। এবং সেটা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আমি আহ, আমার ফ্যামিলিতেও কন্ট্রিবিউশন করতে পারছি, আহ, পরোক্ষভাবে বা পরোক্ষভাবে বলবো না, আমি বলবো প্রত্যক্ষভাবে দেশে ফরেন কারেন্সি নিয়ে আসছি। সো আমার অবশ্যই। আমার যে স্কিল আছে সেই স্কিলটা আমি কাজে লাগিয়ে আমি ঘরে বসে আমি একজন মা, একজন সংসারের একজন দায়িত্বশীল মা হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় যে অর্থনীতি সেখানেও ভূমিকা রাখতে পারছি। অবশ্যই। হ্যাঁ, এটাই আমরা আপনার কথাই সেটাই বুঝলাম, আপনারা এক্স্যাক্টলি সে কাজটাই করছেন। আসলে এর চেয়ে ভালো আর কি হতে পারে? রেহনু আপা, আপনার কাছে প্রশ্ন আমি একটু ভিন্নভাবে করি। আপনারা দুজনেই সফল ক্যারিয়ারে ছিলেন। এখন আপনারা লাকি, আপনারা ভাগ্যবান যে আপনাদের ফ্যামিলি আপনাদেরকে সেটা অ্যালাউ করেছে, আপনাদেরকে চমৎকার একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে। কিন্তু আমাদের অনেক মা বোনেরা সেটা পারেননি। জীবনের অনেকটুকু পথ পাড়ি দিয়ে এসে এখন যদি মনে করেন যে আমি নতুন করে একটা ক্যারিয়ার শুরু করব,
সঙ্গত কারণে ওনার পক্ষে বাইরে গিয়ে নতুন করে কোনো ক্যারিয়ার করা সম্ভব না। বাসায় বসে ওনারা কি আপনাদের মতো টপ রেটেড না হোক, একটা স্বাভাবিক ক্যারিয়ার, ছোটখাটো একটা ক্যারিয়ার কি শুরু করা সম্ভব? আমি জানি রেহনুমা আপা আপনি নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, নন অ্যাকাউন্টিং জীবনে আগে কখনো কোনোদিন অ্যাকাউন্টিং করেননি। কমপ্লিটলি নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে আপনি যদি সফল হতে পারলেন, তাহলে একজন সাধারণ মহিলা কি পারবে? আগের কোনো এক্সপিরিয়েন্স না, নাই এই ধরনের কেউ কি পারবে? আপনি যদি একটু বলেন আপা প্লিজ। আপনার মাইকটা আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে আনমিউট করেছি, আপনি মাইকটা আনবেন। জি নিজাম ভাই, অবশ্যই এটা আমি বিশ্বাস করি। মানে এখন তো স্পেশালি আমার লাইফের এক্সাম্পল দিয়েই আমি এটা বিশ্বাস করি যে আমাদের এত ভালোভাবে একজন মহিলার, স্পেশালি আমি আমার দেশের কনটেক্সটে বলবো যে আমাদের দেশি মহিলাদের, মাদের, অনেক আমার এইজের 40 প্লাসে আমি আমার এই এই যাত্রা শুরু করলাম। সে সময় আমি তখনও চিন্তা করিনি যে এটা সম্ভব হবে কিনা। কিন্তু তারপরে যখন দেখলাম যে এই একটা ব্রেকের পরেও আমার জন্য এইটাতে সময়, আমার বুককিপিং এই স্কিলটা নিতে আমার অত বেশি করা লাগছে না, মানে এত বেশি প্রবলেম হচ্ছে না আমার স্কিলটা নিতেও। এবং যখন আমি স্কিলফুল হয়ে গেলাম, তখন আমি স্কিলটা ডেলিভারি করতেও আমার সেই রকম অসুবিধা হয়নি। মানে এখনো হচ্ছে না ইন আ সেন্স, যখনই হবে এটা ইটস লাইক আমি যতটুকু কাজ করব আমার প্রাপ্য আমি ততটুকুই পাবো। কাজ বেশি, কষ্ট বেশি করলে, বেশি যত প্র্যাকটিস করব ততই আল্লাহ বলেন, ক্লায়েন্ট বলেন আমাকে রিটার্নটাও ওইভাবেই দেবে। তো এই টপ রেটেড তো অনেক কম বলবো আমি ভাইয়া। আমি যদি সম্ভব হয়, যদি হার্ড ওয়ার্ক একজন করে ওইভাবে, ওইভাবে ডেডিকেটেডলি করে, তাহলে টপ রেটেড অনেক ছোট সেই সবের জন্য, অনেক অনেক দূর যাওয়া যায়। আর আমি নন বুককিপিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে যেভাবে যতটুকুই অর্জন করেছি, যেটুকুই করেছি, সেটা করেছি জাস্ট আমাদের এই ফিনটেকের এইটুকু ট্রেনিং এর উপরে। আমাদের 4 মাসের একটা ট্রেনিং এর উপরে আমার অতটুকুই নলেজ, এখনো ওটাকেই আমি ব্রাশ আপ করছি। কিন্তু কারো যদি আরো সময় দিতে পারেন, আরো ডেডিকেটেড হতে পারেন, তাহলে টপ রেটেড হওয়া ইটস লাইক, ইনশাল্লাহ এটা কোনো ম্যাটারই না। ছোটখাটো ক্যারিয়ার না, অনেক বড় ক্যারিয়ার দিয়ে অনেকে শুরু করতে পারবেন ভাইয়া। আচ্ছা আপা, আপনি যেটা বললেন যদি কন্টিনিউয়াস লার্নিং এ থাকে কেউ, ট্রেনিং এর পাশাপাশি পরেও যদি কন্টিনিউয়াস লার্নিং এ থাকে, যে কেউ যে কোনো সময় ক্যারিয়ার স্টার্ট করতে পারে এবং ক্যারিয়ারে সে চাইলে অনেক দূর যেতে পারে। আচ্ছা, আপনারা আচ্ছা। আমাদের যারা দর্শক তাদের জন্য বলে রাখি, ওনারা এই সেক্টরে সফল হয়েছেন, আপনারা আবার এটা মনে করবেন না ওনারা শুধু এটাই করেন। ওনারা দুজনেই সফল মা। ওনাদের সন্তান সন্ততিরা ভালো পড়াশোনা করছেন, ভালো জায়গায় কাজ করছেন, পড়াশোনা করছেন, এবং তারা দুইটা দায়িত্বই সমানভাবে পালন করছেন। এবং মূলত ওনাদেরকে আজকে আপনাদের সামনে নিয়ে আসার একটাই কারণ যে আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করেন প্রতিনিয়ত, আপনারা আমাদেরকে ইনবক্সে প্রশ্ন করেন যে আমি পারবো কিনা, তো আপনি পারবেন কিনা সেটার উদাহরণ হচ্ছে, এক্সাম্পল হচ্ছেন উনারা। এবং অনেকে প্রশ্ন করেন যে আমি নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে অ্যাকাউন্টিং এর মতো একটা টপিকস আমি কেমনে ম্যানেজ করব, সেটারও এক্সাম্পল ওনারা দুজনই। আমার মনে হয় যে আপনারা আহ, এটা ওনাদের কথাটা নিতে পারেন। আচ্ছা ঠিক আছে আপা, থ্যাংক ইউ। আমি জানি আহ, কাউকেই বেতন নিয়ে প্রশ্ন করতে নেই, আয় নিয়ে প্রশ্ন করতে নেই। আমি আপনাদেরকে আয় নিয়ে প্রশ্ন করব না। লোকজন বলে, শোনার কথা আমি জানি না, লোকজন বলে আপনারা নাকি লক্ষ লক্ষ টাকা কামান, আসলে কি এটা সত্য? বলতে হবে না আপনার, মানে লোকে যে বলে যে মানে যে গুজব যে শোনা যায়, এটা কি এটা কতটুকু সত্য যে আপনারা বাসায় বসে লক্ষ লক্ষ টাকা কামান? নিজাম ভাই, জি প্লিজ। কোয়েশ্চেনটা আমি নিব। হ্যাঁ প্লিজ প্লিজ। নিজাম ভাই, ইয়েটা, ওই যে রিজিকটা হচ্ছে আল্লাহর হাতে। তো যদি আমরা হার্ড ওয়ার্ক, সত্যি এটা মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখলাম ভাইয়া, যে যেই মাসে আমি কষ্ট করেছি, আমি চিন্তা করেছি না এই মাসে আমি ভালোভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেছি, একদম ব্রিফ আশা থেকে নিয়ে একদম ডেলিভারি পর্যন্ত ডেডিকেটেডলি কাজ করেছি, সেই মাসে অনেক ভালো ইনকাম করেছি। আবার এমনও অনেক মাস গেছে আমি নিজেও
ওভারলুক করেছি অনেক কিছু। আমার রিজিকও ওভাবেই আমাকে আহ, ইয়ে করতে হয়েছে, পেতে হয়েছে। তো এটা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আমি কিভাবে কাজ করছি। কিন্তু হ্যাঁ, অবশ্যই সম্ভব, লক্ষ লক্ষ না, এর থেকেও বেশি সম্ভব। কিন্তু মানে যেভাবে আহ আমি ফাইবারের কথাই বলছি, যে ফাইবার থেকে যখন ব্রিফিং আসে, এক এক দিনে 8টা 10টা 15টা ব্রিফিং আসে। যদি আই উইশ আমি অত কোয়ালিফাই হতাম যে 8টা 10টা 15টা কাজ নিতে পারতাম, অথবা আমার একটা টিম বানাতাম, আমি টিমকে দিয়ে কাজ করাতাম। কিন্তু মানে অনেক কিছু ডিপেন্ড করে এটার এটার সাথে, যেহেতু যে এটার ডেলিভারি কিরকম হবে, বা আমি কাজ চাইলেই নেব কিনা। তো এটা ডিপেন্ড করে। সেই জন্য আর কি, চাইলে, যদি নলেজ ইনাফ থাকে, তাহলে লক্ষ লক্ষ অনেক কম, আরো অনেক বেশি হতে পারে। সুবর্ণা আপা, আপনি কি বলবেন? না ভাইয়া, এখন আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এটা 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 সম্ভব। এটা সম্ভব। এটা আসলে রেহনু আপা যেটা বললেন, যে এটা ডিপেন্ড করে যার যার কোয়ালিটির উপরে, এবং যার যার পরিশ্রমের উপরে, এবং যেভাবে ডেডিকেশন নিয়ে কাজ করা হয় তার উপরে। সো এটা যদি আপনার মানে আসলেই যে কেউ করতে পারবে, যদি সে চায়, যদি থ্যাংক সে ইউ। মন থেকে চায় এবং ট্রাই করে, অবশ্যই করতে পারবে। থ্যাংক ইউ। আপনারা আপনাদের রিজিকের পাশাপাশি অন্যজনের রিজিকের দায়িত্ব নিয়েছেন। আপনাদের উসিলায় আরো আপনাদের টিম মেম্বার আছে, ওনারা আপনাদের সাথে কাজ করছে, কাজ শিখছে, এবং সেই সাথে ওনাদের রিজিকেরও একটা ব্যবস্থা হয়েছে। সো আমার মনে হয় এটা হচ্ছে একটা চমৎকার জিনিস। আমি আমার নিজের আয় রোজগারের পাশাপাশি আমার উসিলায় যদি আরেকজনের রিজিকের ব্যবস্থা হয়, আমার মনে হয় আমি কত টাকা কামালাম, কত লক্ষ কামালাম, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে দিয়ে এই কাজটা হচ্ছে, আমাকে আল্লাহ এই কাজের জন্য মনোনীত করছেন। আমার কাছে মনে হয় এটা অনেক বড় রিওয়ার্ড আল্লাহর পক্ষ থেকে, যে সেই সুযোগটা আল্লাহ আপনাদেরকে করে দিয়েছেন। এখন আহ, আপনারা আপনারা যে জার্নি করলেন, আপনারা অনেকটুকু ফেইল হলেন, আপনারা এখন একটু পেছনে গিয়ে যদি আমি আপনাদের ব্যর্থতার কথাটা শুনতে চাই, আপনাদের কখনো মনে হয়নি যে এটা আমাকে দিয়ে হবে না, আমি ফেইল হচ্ছি, পারছি না, আমি কি করব, কি করলাম, এটা মনে হয় আমাকে দিয়ে হবে, এই ধরনের কি কখনো মনে হয়নি? নাকি এটা এমন ছিল যে আপনি ট্রেনিং করলেন, তারপর স্ট্রেট মার্কেটে গেলেন, তারপর হিট করলেন, আপনি তারপর একদিন স্টার হয়ে গেলেন? এটা সামথিং কিরকম ছিল জার্নিটা? প্লিজ সুবর্ণা আপা, আপনি যদি বলেন। ভাইয়া, আসলে আমরা এখন টপ রেটেড, আলহামদুলিল্লাহ। আমি আমার কথাই বলি। এটা আসলে শুনতে খুব ভালো শোনা যাচ্ছে, কিন্তু জার্নিটা আসলে এত সুন্দর না। আসলে জার্নিটা খুবই চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। যখন প্রথমবার আমরা স্টার্ট করি, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই শুরু করি যে অনেক সময় লাগবে, হবে। তো প্রথম যখন একটা আইস ব্রেকিং একটা বিষয় থাকে, যে আইস ব্রেকিং ব্যাপার, আমরা জানি না হাউ টু কমিউনিকেট উইথ ক্লায়েন্ট, কিভাবে কথা বলবো, কোনো নক আসলে কি বলবো, কি অ্যান্সার দিব, কিভাবে কি করব, এক ধরনের বিষয় তো থাকি, একটা ফিয়ার সবসময় কাজ করে। তো যখন আমরা অনেক আসলে আমি যেটা বলবো যে অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি। হয়তোবা এমনও হয়েছে যে যখন একটু ঘুমিয়েছি, সকালে উঠে দেখি আমার নক আসছে, কিন্তু আমি অ্যান্সার করতে পারিনি। তো এরকম অনেক সময় গিয়েছে। আহ, এবং অনেক সময় ক্লায়েন্ট নক দিয়েছে, প্রপারলি কমিউনিকেট করতে পারছি না। তখন হয়তো আপনাদের দ্বারস্থ হয়েছি, যে ভাইয়া একটু হেল্প করেন, ক্লায়েন্ট তো নক দিয়েছে, এখন কি করব, কিভাবে কথা বলবো, কিভাবে সার্ভিসটা দিব। বা প্রথম কাজটা যখন নিয়েছি, এটা আদৌ সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো কিনা। ইভেন এখনো প্রতিটা ক্লায়েন্টের কাজ নেয়ার পরে যখন ডেলিভারি দেই, প্রেশার যদি মাপা হতো, তাহলে বোঝা যেত যে আসলে প্রেশারটা কতটুকু উঠে আছে। কারণ ক্লায়েন্ট কি রেটিং করবে। আহ, এবং মানে আসলে পুরো জিনিসটা কতটা চ্যালেঞ্জিং, এবং কিসের ভেতর দিয়ে যে আমাদেরকে যেতে হয় এবং হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এখনো যে আমরা প্রতিনিয়ত লার্নিং করছি, এখনো লার্নিং এর, এখনো মনে হয় যখন নতুন একটা ক্লায়েন্ট আসে, তখনও মনে হয় আল্লাহ, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমাকে আরো জানতে হবে, আমাকে আরো শিখতে হবে। মানে মানে প্রতিনিয়ত ডেভেলপমেন্টের যে আকাঙ্ক্ষা, মানে আমার কাছে মনে হয় না ভাইয়া যে আমি আসলে টপ রেটেড হয়েছি। আমার কাছে মনে হয় আমি কিছুই পারি না। আমার কাছে মনে হয় আমি কিছুই পারি না, আমি তো এটা জানি না, আমি তো ওইটা জানি না, আমাকে তো এটা জানতে হবে, আমাকে ওইটা জানতে হবে।
এবং প্রতিনিয়ত যে চ্যালেঞ্জগুলো ফেস করা, এগুলো ভাইয়া আসলে আসলে যারা ভেতরটা দিয়ে জানে আসলে তারাই জানে বা বুঝতে পারে কতটা মানে টেরিবল। ভাইয়া শোনা যাচ্ছে না? পাদাপা, এটা বোঝা যাচ্ছে এটা সহজ ছিল না, এটা এত ইজি ছিল না। আমরা যত যত ভালোভাবে এটা সেলিব্রেট করছি, এর জি। পেছনে অনেক কষ্ট ছিল, অনেক গল্প ছিল। অনেকে আমাদেরকে জিজ্ঞেস বলেন যে আপনারা তো খালি সফলতার গল্প শোনান, ব্যর্থতার গল্প শোনান না কেন? তা আসলে প্রতিটা সফলতার পেছনেই বড় বড় ব্যর্থতা থাকে আর কি। ইনফ্যাক্ট প্রতিটা প্রতিটা সাকসেস স্টোরি আসলেই একটা ফেলিউর স্টোরি। অনেকগুলো ফেলিউর স্টোরির কম্বিনেশন হচ্ছে একটা সাকসেস স্টোরি। তা আপনারা যারা ফেলিউর স্টোরি শুনতে চান, ফিনটেক থেকে কারা কারা ফেল করেছে আপনারা ওনাদেরকে নিতে পারেন। ওনারা অসংখ্যবার ফেল করার পর এখন সাকসেসফুল হয়েছেন। রেহানুমা আপা, আপনার জার্নিটা কেমন ছিল? আপনার আপনার কেমন কষ্ট হয়েছে এই জায়গায় আসতে? নিজাম ভাই, আলহামদুলিল্লাহ, আমি যখন থেকে শুরু করলাম আপনি আমাকে এত ইন্সপায়ার করে রাখতেন যে আমি আসলে শুরু থেকে বিশ্বাস করেছি যে আমি পারবো। কারণ আপনি আমাকে এটা বিশ্বাস করিয়ে ছেড়েছেন যে আপা আপনি পারবেন। কিন্তু অনেক স্লো ছিল যখন মার্কেট প্লেসে আসলাম, কিন্তু কোনো নক ছিল না। আসলে যেটা আমরা সব সময় বলার সময় আমরা বলি যে বুককিপিং কোর্স করলাম, এটা ঘরে বসে করব, তারপরে আমি সাকসেস পাওয়া যাবে। কিন্তু এটার আগে, সাকসেস এই ওয়ার্ডটা পাওয়ার আগে যে কত রাত আছে আসলে ফ্যামিলিকে ডিপ্রাইভ করা হয়, কত দিন আছে যে মানে হয়তো রাতের ঘুমটা সকালে 2-4 ঘন্টা ঘুমানো হচ্ছে বা এভাবে করে কাটানো হচ্ছে, অনেক অনেকটুকু মানে এরকম না যে আমি কমপ্লিটলি ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়ে তারপরে আমি এই এই লেভেলে যতটুকু পেরেছি পৌঁছাতে পেরেছি। ফ্যামিলিকে অনেকভাবে ডিপ্রাইভ করা লেগেছে, এখনো লাগে, এখনো লাগে। এই কারেন্ট মোমেন্টে আমার একটা ভাইয়া প্রজেক্ট আছে যেটার জন্য আমি গত 4 দিন থেকে নন স্টপ কাজ করছি, নন স্টপ। এভাবেই এভাবেই আমাদের চলা লাগে। কিন্তু যখন আমি কাজ শুরু করলাম মার্কেট প্লেসে, যখন আমি নক পাচ্ছিলাম না, তখন একটু একটু হতাশা আসছিল আমার মধ্যে। তখন আপওয়ার্কে একটা কানাডার একটা কাজ পেয়ে একটু নতুন ভাবে আবার ইন্সপিরেশন পেলাম, নতুন ভাবে আবার কাজ করা শুরু করলাম। তারপরে যখন ফাইবারে কাজ করা শুরু করলাম ভাইয়া, আলহামদুলিল্লাহ, আমার এরপরে কখনো মনে হয়নি যে আমি পারবো না বা আমার থামতে হবে। আমার সব সময় মনে হচ্ছে এবার চলতে হবে। এখনো এই বুড়ো বয়সে এখনো ইন্সপিরেশন আছে ভাইয়া। তো এক্ষেত্রে মনে হয় এটা একটু ব্যতিক্রম ধর্মী একটা স্টোরি। আমার আমার থামার চিন্তাই আসেনি মাথায়। আর আমার মনে হয় যেন যারা এই ট্রেনিং করবে, যদি শুধু এইটুকু চিন্তা থাকে যে থামতে পারবো না, তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ওই যে আপনার একটা লাইন আছে, লেগে থাকুন সাফল্য আসবেই। দ্যাট শুড বি আওয়ার মোটো। ভাইয়া শোনা যাচ্ছে না? আমি এটা বিলিভ করি যে আসলে আপনি কি পারেন না পারেন তার চাইতে বড় কথা হচ্ছে যে অনেকে আপনি কতদিন লেগে আছেন। কারণ সবচেয়ে যেটা বড় জিনিস আমরা দেখি, অনেকেই ট্রেনিং করেন কিন্তু আসলে লেগে থাকতে পারেন না, একটা পর্যায়ে গিয়ে মোটিভেশন হারিয়ে ফেলেন, চলে যান। হ্যাঁ, অনেকে বলেন যে না এখানে তো ফ্রিল্যান্সিং বলতে কিছু নাই, আসলে এখানে তো কোনো ক্লায়েন্ট নাই। তো আসলে হ্যাঁ, এটা একটা ভালো একটা কথা আমার মনে এলো। অনেকে বলেন যে এখানে আসলে তো কোনো ক্লায়েন্ট নাই, ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে না ফাইবারে। আসলে কি ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে না, আসলে কি ক্লায়েন্ট নাই, কথাটা কতটুকু সত্যি? আপনি আপনারা কি বলবেন? সুবর্ণা আপা, আপনি যদি বলেন আসলে এটা নতুনদেরকে, যারা নিউ কামার ওদেরকে আপনি কি বলবেন? যে ওনারা যে বলছেন যে এখানে তো ক্লায়েন্ট নেই, ক্লায়েন্ট পাওয়া যায় না, অনেক রাত জেগেছিলাম, আপনি কি অ্যাডভাইস ওদেরকে দেবেন? আসলে কি ক্লায়েন্ট আছে কিনা এটা যদি একটু ক্লিয়ারলি বলেন আপা প্লিজ। ভাইয়া ক্লায়েন্ট যদি নাই থাকতো আমরা টপ রেটেড হলাম কিভাবে? এক্স্যাক্টলি। এবং আমাদের সময়টাও যে এমন না যে আমরা 8-10 বছর পরে টপ রেট হয়েছি। এক্স্যাক্টলি। আমাদের স্টার্টিং মেবি এখনো 2 ইয়ার্স ফুল হয়নি। সো টপ রেটেড আসলে যেহেতু হয়েছি অবশ্যই কাজ করেই হয়েছি। এবং ক্লায়েন্ট নাই এটা বলা ভুল, ক্লায়েন্ট আছেন। তবে আমাদেরকে ক্লায়েন্ট কমিউনিকেশনের দিকে খুব বেশি নজর দিতে হবে। এবং এইটা মেইন একটা ইস্যু যে আমরা যদি এটা মাথায় সেট করে নিই
যে আমি ট্রেনিং করেছি, ফাইবারে 2-4 রাত জেগে থেকেছি, অথবা যে কোনো মার্কেট প্লেসে আমি ওপেন করে বসেছিলাম, আমার কাজ চলে আসবে, এটা আসলে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এটা আমাকে ধরতে হবে, আমার এটা একদিনেও কাজ করতে পারে, 1 বছরও লাগতে পারে, কিন্তু যখন আমার লাগবে তখন বাই হুক আর বাই ক্রুক এটা আমাকে নিতেই হবে, এবং এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে, এবং আমাকে একটা মানে বেস্ট একটা পারফরমেন্স দেখাতে হবে, যাতে এরপর আর আমার থেমে থাকার সুযোগ থাকবে না। আমি এটা মনে করি আর কি। আমার ভাইয়া ফাইবারই আমার একমাত্র মার্কেট প্লেস এবং আমার একটা মাত্র গিগ। আমার কিন্তু আর সেকেন্ড কোনো গিগও নাই, কোনো মার্কেট প্লেস আমি ট্রাইও করি নাই। So, শুধুমাত্র ফাইবারই আমি কাজ করছি, এবং আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট না থাকলে তো অবশ্যই আমার এখানে থাকার কথা না। অবশ্যই ক্লায়েন্ট আছে, তবে ডেডিকেশন খুব জরুরি এক্ষেত্রে। রাহিনুম আপা, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি প্রথম ক্লায়েন্টটা পাওয়ার আগ পর্যন্ত আপনি এই সময়টা কিভাবে মানে কাটালেন, এই সময়টা আপনি কি করতেন আসলে, মানে কিভাবে আপনার এই সময়টা গেল যতদিন আপনি ভাইয়া প্রথম ট্রেনিং ক্লায়েন্টটা এর পেলেন না? ট্রেনিং এর পর থেকে প্রথম ক্লায়েন্ট পাওয়ার আগে পর্যন্ত ভাইয়া আমি আহ, নিজে সব রকম চেষ্টা করেছি। আপনার কাছে কতবার এসে চেষ্টা করেছি যে আপনি আমাকে ইন্টার্নশিপে নিয়ে নেন, কতবার ঝর্ণা আপাকে ফোন করে করে যে ঝর্ণা আপা আমাকে আপনি ইন্টার্নশিপ নেন, আমি আমি কাজ শিখতে চাই, আমি কাজ করতে চাই। এভাবে আমি 5-6 মাস পর্যন্ত আমি ট্রাই করেছি যে কোথাও যদি ইন্টার্নশিপের কাজ পাওয়া যায়। কিন্তু ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এবং ঝর্ণা আপা দুজনই আমাকে বলেছেন না আপা আপনি লেগে থাকেন হবে। কিন্তু ওই সময়টা যদি আমি একটু ডাইভার্টেড হয়ে যেতাম ভাইয়া, তাহলে কিন্তু আর আর এই অবস্থা থাকতো না, এইখানে আসতে পারতাম না। হ্যাঁ থ্যাংক ইউ। আমি এখানে একটা কথা বলে রাখতে চাই, আমরা তো আসলে মেন্টরিং করি সেই হিসেবে অনেকের সাথে কথা হয়। তবে আপনাদের দুজনের অনেক আরো অনেকেই ছিলেন, বাট আপনাদের দুজনের ডেডিকেশন লেভেল এবং কাজের প্রতি যে খুব সিনসিয়ারনেস, এটা খুব অতিমাত্রায় ছিল আর কি। এবং অনেক দিন পর আমার তো সুবর্ণাপার উপর ইনফ্যাক্ট আমি একটু বিরক্ত ছিলাম। আপনি এত আগ্রহ নিয়ে ট্রেনিং করলেন, আবার 1 বছর কোথায় হারিয়ে গেলেন, আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট আপনি এটা প্ল্যানিং করছিলেন, আবার পরিকল্পনা করে আবার সময় নিয়ে আবার গুছিয়ে আবার উঠে আসলেন। এটা কিন্তু আমি বলবো এটা খুব একেবারেই অকল্পনীয় ব্যাপার আর কি, যে আপনি সোজা কথায় আপনি একটা প্ল্যান করেছেন যে আমি কিভাবে আবার এখানে ব্যাক করব, ও একটা সময় নিয়েছেন। এটাই আমরা চাই যে আপনি সময় নেন, আপনি আপনার অনেকে আপনারা ট্রেনিং করতে আসেন কোনো ধরনের প্ল্যানিং ছাড়া, যে আমি ট্রেনিং করছি তো করছি। এরপর এবং এই যে প্ল্যানিং ছাড়া যখন করতে আসেন তখন যেটা হয় আফটার 3 মান্থস আপনারা খুব আপসেট হয়ে যান, যেটা কি হলো হচ্ছে না, হ্যাঁ, যে কেউ ক্লায়েন্ট পাচ্ছি না, এবং আফটার 3 মান্থস আপনারা চলে যান। সো ওনারা যেটা বললেন এখানে ক্লায়েন্টের কোনো অভাব নাই। এটা তো বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টিং আউটসোর্সিংটা বাংলাদেশের সাথে জড়িত কোনো বিষয় না, এটা একটা গ্লোবাল মার্কেট, $1 বিলিয়ন মার্কেট। এখানে আমরা বাংলাদেশে যদি সবাই মিলেও চেষ্টা করি আমরা এখানে 1%ও গ্র্যাব করতে পারবো না, এত বড় মার্কেট। তো হ্যাঁ, সেখানে যে আপনি, হ্যাঁ আপা কিছু বলতে চাইলেন আপা, হ্যাঁ প্লিজ। জি জি। হ্যাঁ হ্যাঁ নিজাম ভাই এটাই বলতে চাচ্ছিলাম যে ক্লায়েন্ট কতটুকু আছে, মানে কত ক্লায়েন্টের ডিমান্ড। আপনি সব সময় আপনি ক্লাসে বলতেন যে সমুদ্রের মধ্যে এক একটা ড্রপ, আমাদের এই সার্ভিস লেভেলটা হচ্ছে এক একটা ড্রপ। এটা আমি এখন হাড়ে নাড়ে বুঝি কিভাবে প্রতিদিন এটলিস্ট 15 থেকে 20টা ফাইবার ব্রিফ পাঠায়, ফাইবার থেকে ব্রিফিং আসে। আমরা কাজ ওই লেভেলের কাজ দিতে পারি না, না হলে কাজ নিয়ে মানে কাজ করে শেষ করার যেত না, এত বেশি ক্লায়েন্টের নক আসে। এখন আমাদের প্রিপারেশন নিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ওইভাবে করে নিজেদেরকে তৈরি করতে হবে, ওই ওই কাজগুলা নেয়ার মতো করে তৈরি করতে হবে নিজেকে। ক্লায়েন্ট প্রচুর আছে, কিন্তু ক্লায়েন্টের কাজটা কি সেটা বুঝে নিয়ে নিজেদেরকে ওই সার্ভিস লেভেলের জন্য তৈরি করতে হবে। প্রচুর ক্লায়েন্ট ভাইয়া, ওই যে সমুদ্রের এক ড্রপ, অনেক অনেক বেশি মনে হয় ড্রপ আমাদের, অনেক ক্লায়েন্ট মাসাল্লাহ। আপনারা যারা প্রশ্ন করতে চান আমাদের এই লাইভের নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখলে আমরা প্রশ্নগুলো পরে একটা একটা করে আপনাদেরকে অ্যান্সার দেব। আপনারা ওনাদের এক্সপেরিয়েন্স শোনাচ্ছেন, ওনার জার্নিটা শোনাচ্ছেন, এবং আমার মনে হয় ওনারা যে টিপসগুলো দিচ্ছেন বা ওনাদের যে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছেন, এখান থেকে আপনারা মোটিভেশন পেতে পারেন, এখান থেকে আপনারা আপনাদের আগামী দিনের যে পরিকল্পনা কিভাবে আপনি এই ইন্ডাস্ট্রিতে আসবেন সেটা ধারণা করতে পারেন। এখন আমি নতুনদের জন্য কিছু প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, দুজনে যদি আপনারা একটু নতুনদের জন্য কিছু অ্যাডভাইস দেন। আপনারা, আমি দেখতে পাচ্ছি চ্যাটে এখানে অনেকেই কমেন্টে কিভাবে কাজ পাবো, কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্স এইসব কথা জানতে চেয়েছেন।
তো আমার কাছে যেটা যারা বলতে চেয়েছেন একটা টিপস বলেন, ট্রিক্স বলেন, আমার মনে হয় একটাই টিপস অ্যান্ড ট্রিক্স ওনারাও বলবেন, অ্যাগ্রি করবেন, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। এর বাইরে যারা নতুন যে কেউ এই সেক্টরে আসতে চাচ্ছেন, সেটা ছেলে হোক, সেটা মেয়ে হোক, সেটা যে বয়সেরই হোক না কেন, আপনারা তাদেরকে সংক্ষেপে কি পরামর্শ দেবেন সুবর্ণা আপা? অর্থাৎ কেউ যদি অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং আসতে চায়, আপনারা তাকে কি জিনিসটা মাথায় রাখতে হবে এবং কি করা উচিত, আপনি যদি একটু সংক্ষেপে বলেন প্লিজ, সুবর্ণা আপা। জি জি ভাইয়া, আমার মানে আমি কি করেছি আমি সেটাই বলতে পারি। আমি কি করেছি সেটা হচ্ছে যে প্রথমত আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে। আমরা যেই কাজই করি না কেন সেই কাজে আমাদের প্রথমত মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে যে আমি এই কাজটা করব এবং এটা শেষটা দেখেই ছাড়বো, দেখি আমি কতদূর পর্যন্ত যেতে পারি। মানে আমার মাইন্ডসেটে হার্ড ওয়ার্কিং যে বিষয়টা বলা হয়, নিজাম ভাই কিছুক্ষণ আগে রেণুমা আপাকে কোয়েশ্চেন করেছিলেন যে যতক্ষণ কাজ পাননি ততক্ষণ কি করেছেন। আসলে যখন আমরা কাজ পাইনি প্রথমত আমাদের তো রাতের পর রাত জেগে থাকতে হয়েছে, তো বসে বসে তো শুধু শুধু আর জেগে থাকা যায় না। আমরা যেটা করেছি বিভিন্ন টপিকস নিয়ে একটু পড়াশোনা করেছি। বিভিন্ন ভাইয়া যেটা আমাদেরকে ট্রেনিং করিয়েছেন তখন এইসব জিনিসগুলোকে আবার আবার দেখা, আবার একটু প্র্যাকটিস করা, প্লাস বিভিন্ন টপিকস নিয়ে একটু ইউটিউবে সার্চ দেওয়া, একটু নতুন নতুন কিছু জিনিস যেগুলো মনে হচ্ছে যে আরেকটু ডিপে আমরা যাই, আরেকটু বুঝি, ওইসব বিষয়গুলো নিয়ে একটু কাজ করা। প্লাস হচ্ছে যে মার্কেট প্লেসে আমরা কাজ করব সেটা নিয়ে একটু ঘাটাঘাটি, সেটা কিভাবে কাজ করে, এটা রিসার্চটা কিভাবে করা যায়, আরো কিভাবে ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো। আসলে যখন আপনার ডেডিকেশন থাকবে, যখন আপনি শুরু করবেন, যদি কোনো কিছু করার মতো মানে ওয়ান মাইন্ডেড চিন্তা করতে হবে, আপনি এত দিকে চিন্তা করলে হবে না। যে আমি অনেকেই আছেন আমার পরিচিত, আমি আসলে শুনে মানে যাদের সাথে আমার ট্রেনিং করেছি এবং তাদের কথাই বলি, আমার এরকম অনেকেই আছেন যারা একটা না চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 10টা ট্রেনিং করেছে আমার পরিচিত। আমি কিন্তু আর কোনো ট্রেনিং করিনি। আমি ফাইবারের জন্য, অনেকে ফাইবারের জন্য আলাদা ট্রেনিং করেছে, আপওয়ার্কের জন্য আলাদা ট্রেনিং করেছে, ক্লাউড অ্যাকাউন্টিং নিয়েও আরো 2-3টা ট্রেনিং করেছে। আলহামদুলিল্লাহ আমি একটা ট্রেনিং করেছি লাইফে, আর কোনো ট্রেনিং করিনি। অল ইন অল একটাই ট্রেনিং। এবং আমার কথা হচ্ছে যে আমি কাজ করব, কাজের জন্য আমাদের একটা গাইডলাইন দরকার। একটা ভালো জায়গা থেকে আমাকে একটা গাইডলাইন নিতে হবে, যারা প্রফেশনাল, যারা প্রফেশনাল পার্সন আছেন, যারা খুবই কোয়ালিফাইড, তাদের কাছ থেকে আমি যদি গাইডলাইন নিই, আমরা কিন্তু গাইডলাইন তারা আমাকে দিবেন, কষ্টটা কিন্তু আমার করতে হবে, রাস্তাটা কিন্তু আমারই চলতে হবে। সো রাস্তাটা চলার জন্য আমাদের নিজেকে কিভাবে ডেভেলপ করতে হবে এটা আমাকে সারাক্ষণ মাথার মধ্যে কাজ করতে হবে, যে আমি কিভাবে ডেভেলপ করবো। একটা ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টকে আমি আমার কমিউনিকেশন দিয়ে কিভাবে তাকে আমি অ্যাট্রাক্ট করব। তো সো আমাদের প্রথমেই ব্যাপারটা হচ্ছে ডেডিকেশন, ডেডিকেশন, হার্ডওয়ার্ক, এর কোনোই বিকল্প নাই। এটা মাথায় মাইন্ডসেট আপনি যদি করেন, আপনি 80% কাজ করে ফেলছেন যে আমি করবই, তারপর বাকি জিনিসগুলো আপনার অটোমেটিকই চলে আসবে। মানে এটা আমার মনে হয় আর কি, আমি এভাবে করেছি। থ্যাংক ইউ। আমাদের সাথে জয়েন হয়েছেন মোহাম্মদ আমিনুল হক এফসি। আমরা আপনার কাছে একটু পরে আসছি, জনাব আমিনুল হক এফসি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ। রেহনুমা আপা, যেহেতু ট্রেনিং এর কথা উঠলোই, আপা বললো ট্রেনিং এর কথা, ট্রেনিং যেটা আমরা উনি করেছেন সেটা আবার রিভাইজ দিয়েছেন, হয়তো আপনি সিমিলার। আমরা একটা কথা আপনাকে প্রশ্ন করি, অনেকেই আমাদেরকে আপত্তি অনেকের যে আমরা ট্রেনিং এ বেশি প্রেশার দেই, যে বেশি প্রেশার দেই, বেশি বকাঝকা করি। আমার ধারণা আপনাদেরকে আমরা দিয়েছিলাম সেম কাজই সম্ভবত আপনাদের ক্ষেত্রে আমরা করেছিলাম। আসলে এটা কি ওয়ার্ক করে, এই যে আমরা প্রেশারটা দেই, আমরা অনেকে খুব বিরক্ত হন যে আমাদেরকে এত, আমরা কি ছোট বাচ্চা নাকি যে আমাদেরকে এত প্রেশার কেন দেওয়া হচ্ছে? আসলে আপনারা কি মনে করেন এই যে আমরা স্টাইল, যে আমরা ট্রেনিং এর, এটা আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? রেহনুমা আপা, আপনি যদি এটা একটু বলেন, আপনি দেশ বিদেশে অনেক ট্রেনিং করেছেন, সেই প্রেক্ষাপট থেকে যদি আপনি এই ট্রেনিংটাকে কিভাবে মূল্যায়ন করবেন, এই ডেলিভারি স্টাইলটাকে প্লিজ। ভাইয়া, ফিনটেকের এই প্রেসারের পরেও, এই চাপের পরেও 5 থেকে 6% স্টুডেন্টরা টিকে থাকে আর বাকিরা ভাগা মারে। এটা তো মানে এর জন্যই, যদি সাফল্য আসে তাহলে এই এই প্রেসারের জন্যই আসে। আদারওয়াইজ আরো তো ট্রেনিং, আরো ট্রেনিং সেন্টারও আছে, আরো অনেক কিছুই আছে। আমি আমার ক্ষেত্রে আমার কথা বলবো যে যদি এরকম প্রেশার আমি না পেতাম, বা এরকম ভাবে আপনি আমাদেরকে চাপের মুখে রেখে কাজগুলো গুলো আদায় করিয়ে না নিতেন,
তাহলে এটা শেখাটা এত সহজ না। নন বুককিপিং, নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে 4 মাসে কাজ শিখে একটা মার্কেট প্লেসে কাজ করে এই কম্পিটিশনটা, এত কম্পিটিটিভ একটা মার্কেটে নিজেকে এস্টাবলিশ করতে হলে যে টেম্পারামেন্টটা লাগে, যে নলেজটা লাগে, সেই জন্য এই এই চাপটা যদি কেউ নিতে না পারেন, সেক্ষেত্রে ভাইয়া উনি রেডি না এখনো এই মার্কেটের জন্য। এই মার্কেটের জন্য এই চাপ তো একদম মাত্র ইটস আ বেসিক স্টেপস। তো অনেক অনেক যাওয়া লাগে। আর তারপরে তো আছে যে আহ, এখানে আসার পরে ভাইয়া, আসার আগে আসলে আমরা অনেক সাকসেস স্টোরি যেরকম শুনি, তো মনে হয় যেন ইট উইল বি আ ইজি মুন ওয়াক, কোনো অসুবিধা হবে না এখানে আসলে। কিন্তু আমাদের এটাও বুঝে জেনে আসতে হবে যে ডেডিকেশন, হার্ড ওয়ার্কিং তো ডেফিনেট ডেফিনেট মাস্ট থিং টু হ্যাভ হিয়ার। কিন্তু আদার দেন দ্যাটও আমাদেরকে অনেকটুকু টাইম স্পেয়ার করতে হবে, অনেকটুকু টাইম দিতে হবে। শুধুমাত্র ট্রেনিং করলে হবে না, ট্রেনিং এর পরে ফাইট করে যেতে হবে, মার্কেট প্লেসে ঢোকা, মার্কেট প্লেস থেকে কাজ নেওয়া, এবং ইটস ইটস জাস্ট আ স্টার্ট। তো থ্যাংক ইউ। ভাইয়া থ্যাংক ইউ আপা, রাহিনুম আপনার আপা। থ্যাংক ইউ। আমরা এখন জনাব মোহাম্মদ আমিনুল হক এফসিএ সাহেবের সাথে 2-1 মিনিট কথা বলবো। প্রথমে ধন্যবাদ যে আপনি আমাদের সাথে জয়েন করলেন, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আপনি এই ট্রেনিং এর একদম ডে 1 থেকে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হিসেবে। আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আপনি বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানির পার্টনার, অ্যাকাউন্টিং অডিট ফার্ম একনাবিনের। বাংলাদেশে এই যে নতুন একটি ট্রেন্ড চালু হলো, বাংলাদেশের আমাদের কমপ্লিটলি নন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে ওনারা যে আন্তর্জাতিক মার্কেট দখল করতে যাচ্ছেন, এই জিনিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনি কিভাবে দেখেন, কিভাবে এটা সম্ভব হলো? আপনি যদি এই আপনার ফিলিংসটা যদি আপনি বলেন যে আমাদের দেশের ছেলেমেয়েরা, আমাদের দেশের বোনেরা এখন আন্তর্জাতিক মার্কেটটা ধরতে যাচ্ছে, আপনি যদি একটু প্লিজ বলেন। Thank you, Nijam. First of all, I would like to thank Nijam and FinTech for having me here today. And my heartiest congratulations to both the topper, আমাদের রেহানুপা আপা এবং বিশ্বকর্ণা আপা। আর যারা দেখছেন সবাইকে গুড ইভিনিং এন্ড আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল, এই যে যেটা নিয়ে আপনারা কাজ করছেন, ফিনটেককে আমি সাধুবাদ দিতে চাই। আসলে আহ, এই যে একটা সেক্টর, অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং, এটা যে আসলে কত বড় একটা সেক্টর, এটা ইনফ্যাক্ট ফিনটেক যদি এভাবে শুরু না করতো, এখন যারা বাংলাদেশে এখন অনেকেই জানে যে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করা যায়। ইভেন আমাদের সিএ প্রফেশনে একসময় আমরা এই ব্যাপারে খুব একটা মানে আমাদের নলেজ ছিল না। বাট ফিনটেক যখন এটা বাজারে ট্রেনিং শুরু করলো, তারপর কাজ শুরু করলো, তো এখন কিন্তু অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে। অনেকে ফিনটেক থেকে বের হয়ে যেও অনেক প্রতিষ্ঠান করছে। ফিনটেকে অনেকে ট্রেনিং নিয়ে কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে। বাট স্টিল আমি আমার মনে হয় যে এখনো আমরা একদম প্রিলিমিনারি স্টেজে আছি। মানে যে পরিমাণ সম্ভাবনা আছে এই সেক্টরে, আমরা সেই সম্ভাবনার আসলে খুব অল্পই ক্যাপচার করতে পারছি এই মুহূর্তে। আহ যেরকম আমাদের ইকোনমির একটা বড় কন্ট্রিবিউশন আসে ফ্রম গার্মেন্টস সেক্টর। অনেকেই বলে বলে যে যে গার্মেন্টস সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, আমাদের ইকোনমি ধ্বংস হয়ে যেতে পারে, এরকম অনেক কথাবার্তা আমরা শুনি। বাট গার্মেন্টস সেক্টর আমাদেরকে যেই নেট কন্ট্রিবিউশন করে আমাদের ইকোনমিতে, এমনি হয়তো আমরা ভাবি যে 40-41 বিলিয়ন ইউএসডি আমাদের এক্সপোর্ট ইনকাম হয়। বাট গার্মেন্টস সেক্টরে আমরা জানি যে আমাদের নেট ভ্যালু এডিশন কিন্তু অনেক কম। আমার ধারণা খুব বেশি হলে 5 বিলিয়নের বেশি হবে না। ওয়ারেজ অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং থেকে ইজিলি 10 থেকে 15 বিলিয়ন ইউএসডি বছরে এক্সপোর্ট আর্নিং করা, এবং খুবই সহজ। এবং এটা পুরোটাই কিন্তু 100% ভ্যালু এডিশন, কারণ এখানে আমার বাইরে থেকে কোনো ইম্পোর্ট নাই, কোনো খরচ নাই। সো বাংলাদেশের ইকোনমিতে যদি এই সেক্টরকে যদি প্রায়োরিটি দেওয়া যায়, এবং এই সেক্টরকে নিয়ে যদি আমরা কাজ করে এটাকে যদি ডেভেলপ করতে পারি, তাহলে গার্মেন্টস চাইতেও বেটার কন্ট্রিবিউশন
করা সম্ভব এই সেক্টর থেকে। এবং এটা নিয়ে আমরা গভর্নমেন্ট লেভেলে কথাবার্তা বলতেছি। গভর্নমেন্টও এখন আগের চেয়ে আরো অনেক বেটার, মানে এই এই তারাও এটা তাদেরকে বুঝাইতেও একটু কষ্ট হয়। তারা ওই ফ্রিল্যান্সিং বলতেই মনে হয় ভাবে যেটা আইটি সেক্টর অথবা সফটওয়্যার টাইপের কিছু একটা, যে অ্যাকাউন্টিং একটা কাজ এটাও যে ফ্রিল্যান্সিং করা যায় এটাও তাদেরকে বুঝাইতে একটু কষ্ট হয় আমাদের। বাট এখন মনে হয় আগের চেয়ে বেটার বুঝে। তবে এই যে যে কথাটা আমি বললাম যে এখান থেকে আমরা অনেক বেটার কন্ট্রিবিউট করতে পারবো ইকোনমিতে, প্লাস আমাদের যে ইয়াং পপুলেশন যারা অনেকেই হয়তো চাকরি খুঁজছে বা ভালো চাকরি পাচ্ছে না বা পাচ্ছে কিছু একটা, আহ, তারা যদি এই সেক্টরে প্রপারলি আসতে পারে, তাহলে আসলেই আমাদের এই সম্ভাবনাটাকে ক্যাপচার করা সম্ভব। তবে যেই প্রবলেমটা আমরা ইদানিং ফেস করতেছি, আমরা যেহেতু অলরেডি এটা নিয়ে কাজ করতেছি, আমাদের দেশে এটা মানে বলতেই হবে যে আমাদের ছেলে মেয়েদের এটা, আমি আসলে সরাসরি দোষ দিব না, আমাদের ইকোনমিক সরি এডুকেশনাল সিস্টেমকেই আমি আসলে দোষ দিব। কারণ একটা ছেলে যখন বা একটা মেয়ে আহ, যখন ক্লাস, এখন তো প্লে গ্রুপ থেকে শুরু হয়, না না আরো আগে যে নার্সারি মনে হয় আছে, হ্যাঁ, প্লে নার্সারি এইসব করে তারপরে 1 2 করে এসে এই যে ইউনিভার্সিটি পর্যন্ত যে পড়াশোনা, এখানে আমাদের কর্মমুখী পড়াশোনার অনেক অভাব আছে। মানে থিওরিটিক্যাল পড়াশোনা হয়, পরীক্ষা পাশের জন্য পড়াশোনা হয়, কিন্তু এই যে নলেজ যেটা আমরা বিভিন্ন সময় অর্জন করছি এটা আসলে আমরা আলটিমেটলি প্রফেশনাল লাইফে এগুলো অ্যাপ্লিকেশন কিভাবে হবে এই জিনিসগুলো নিয়ে তেমন আহ, কথাবার্তা হয় না। আমি নিজে যদিও একটা, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়িয়েছি, এখন আমি ব্র্যাক ইউনিভার্সিটি এক্সাম ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি, আইবিএ তে পড়িয়েছি। কিন্তু এই যখনই আমি পড়াই দেখি যে এই জিনিসগুলা, ইভেন আমি একটু যেহেতু লাস্ট সেমিস্টারের দিকে পড়াই, শেষের দিকে কোর্স গুলো পড়াই, আমি যখন পড়াই তখন আমি দেখি যে আমি যদি জিজ্ঞেস করি যে আপনার ক্যারিয়ার গোল কি বা ক্যারিয়ার অবজেক্টিভ কি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটার প্রপার কোনো আনসার দিতে পারে না। অথচ আর হয়তো একটা দুটা সেমিস্টার পরে ওরা মার্কেটে আসে। এই হলো অবস্থা। তো এই যে যে জায়গাটা, এই যে এটার কারণে হয় কি, যারা আমাদের এই যখন এই এই সেক্টরে কাজ করতে আসে, এই সেক্টরটা যেটা আমাদের সুবর্ণ আপার কথা শুনছিলাম, তারপর রেহনুমা আপা বলছিলেন যে এখানে প্রফেশনালিজমের খুব দরকার। এবং আহ, আমি যত সহজে বলতেছি যে 10 বা 15 বিলিয়ন ইউএসডি এখান থেকে ইনকাম করা সম্ভব, অবশ্যই সম্ভব, বাট এটা ফু দিলেই হয়ে যাবে ব্যাপারটা কিন্তু ওরকম না। তারপরে আহ, আহ, মানে একটা ট্রেনিং ফিনটেক থেকে করে, তাও আবার ফিনটেক যেটা বললো নিজাম যে অনেক প্রেসার দেয়, এই প্রেসার দেওয়ার পিছনে আমার কিছু আহ, ইয়ে আছে। কারণ আমাকে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার হিসেবে কাজ করতে হয়, সো যাতে ফিনটেক তার কোয়ালিটি ধরে রাখে, যেহেতু আমি এটার সাথে কিছুটা হলেও জড়িত, তো আমার আমার নিজের ফেস ভ্যালু রক্ষার্থে হলো ফিনটেকের কোয়ালিটিতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বাট এর পরেও এখানে যারা ট্রেনিং করছে অনেকেই ভালো করতেছে, যারা আসলে সিরিয়াসলি ট্রেনিংটাকে নিচ্ছে, এই প্রেসারে পড়ে হইলেও অ্যাসাইনমেন্ট গুলো করছে, ডিউরিং দ্য টাইম ট্রেনিং টাইম ভালোভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করতেছে, প্র্যাকটিস করতেছে, তারা কিন্তু আসলে ভালো করতেছে। আর যারা আসলে ওই যেন তেন অবস্থা, তাদের আসলে একটু ডিফিকাল্ট হচ্ছে। তো তো আমার যেটা মনে হয় যে যদি আমরা রিয়েলি হার্ড ওয়ার্ক করি, আমরা আমাদের যে প্রফেশনালিজম, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, আমাদের বেসিক অ্যাকাউন্টিং স্কিল কনসেপ্ট এগুলো ক্লিয়ার করে যদি আমরা টাইমলিনেস, হ্যাঁ, কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, মার্কেটিং, এই জিনিসগুলো যদি আমরা একটু ভালোভাবে বুঝে নিতে পারি, তাহলে আমার ধারণা আমাদের এই যে এখন আনএমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা, এই আনএমপ্লয়মেন্ট থাকবেই না। মানে এই সেক্টরে এত বেশি কপ আপ করার সুযোগ আছে যে যারা এখন চাকরি খুঁজছে পাচ্ছে না, তারা যদি শুধুমাত্র এই ট্রেনিংটা ঠিক মতো করে এবং প্রপারলি যদি কাজগুলা করে, তাহলে একজনকেও আনএমপ্লয়েড অবস্থা থাকতে হবে না। কিন্তু আমাদের একটা সমস্যা হলো আমরা সহজেই বড়লোক হয়ে যেতে চাই, সব সময় শর্টকাট একটা মেথড খুঁজে কিভাবে তাড়াতাড়ি সাফল্য আসবে। সাফল্য কিন্তু আসলে তাড়াতাড়ি আসার জিনিস না। সাফল্য, সাকসেস, এটা কিন্তু আসলে একটা বেজের উপর আস্তে 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 ক্রিয়েট হয়। তো এখানে টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে, তারপরে যে সাকসেস আসবে। হ্যাঁ, কিন্তু আমি যদি 6 মাস বা 3 মাস 6 মাস কাজ করে হয়তো হতাশ হয়ে গেলাম, বা
অনেক সময় আমরা লং টার্ম ভিশনকে বাদ দিয়ে শর্ট টার্ম ভিশনের দিকে অনেক বেশি ঝুঁকে যাই। যখন এই অবস্থা হয় তখন আসলে আমাদের ক্যারিয়ারটা আর ভালো রাস্তায় থাকে না। তা আমার যেটা আমি যদি এই নার্সের বলতে চাই যে এটা একটা বড় সম্ভাবনার জায়গা, এবং প্রপারলি যদি আমরা এটাকে এক্সপ্লোর করতে পারি তাহলে আমাদের আনএমপ্লয়মেন্ট সমস্যার সমাধান হবে, আমাদের ইকোনমিতে আমরা অনেক বেশি কন্ট্রিবিউট করব। তবে যারাই এই প্রফেশনে আসতে চান আমি তাদের জন্য একটাই কথা বলবো, আসার আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শর্টকাট কোনো ওয়ে নাই। আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে প্রফেশনালিজম মেনটেন করতে হবে। দেন আপনি এবং সেই অনুযায়ী আপনি যদি কনসিস্টেন্টলি লেগে থাকেন অবশ্যই সাকসেস আসবে। এর 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 কোনো মানে আমার মনে হয় এটার কোনো অল্টারনেটিভ নেই, সাকসেস আসবে। তো এটাই আমার মানে প্রাথমিক ধারণা। ধন্যবাদ জনাব আমিন সাহেব। আপনারা একজন প্র্যাকটিসিং অডিটর এবং একাডেমিশিয়ান একই সাথে। ওনার কাছ থেকে ওনার ইন্ডাস্ট্রি ইনসাইটটা শুনলেন, বা একজন ছাত্রের কি করণীয় যারা এই প্রফেশনে আসতে চান সেটা শুনলেন। আমার মনে হয় যে এটা আপনাদের কাজে লাগবে। এই ইনফরমেশনটুকু আপনারা শুনে যদি আপনারা ওইভাবে প্ল্যান করতে পারেন, অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারেন, আমার মনে হয় এটা কাজে লাগবে। আমিন সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনার নিয়মিত আমাদের ট্রেনিংকে পর্যবেক্ষণ করার জন্য যে গুরুদায়িত্ব আপনার উপর সেটা আপনি নিয়মিত করছেন, সেটার জন্য অশেষ ধন্যবাদ। আমি এখন থ্যাংক ইউ। কয়েকটা প্রশ্ন নিতে চাই এখানে যারা আমাদেরকে চ্যাটে প্রশ্ন করেছেন। আচ্ছা, খুব সংক্ষেপে আপা, সুবর্ণা আপা যদি প্রথম প্রশ্নটা বলেন। মাসুম বিল্লাহ ভাই, আপনি জিজ্ঞেস করেছেন যে আপনি গিগ পাবলিশ করেছেন, এখন কাজ পেতে কি করণীয়? আপা মনে হয় এটা আনসার অলরেডি দিয়ে দিছেন। কাজ পেতে কি করণীয়? গিভ সাম ট্রিক্স ফর গেটিং জবস। আবার ট্রিক্স বলে দেন। ট্রিক্স নাম্বার ওয়ান, হার্ড ওয়ার্কিং, টু হার্ড ওয়ার্কিং, থ্রি হার্ড ওয়ার্কিং। আচ্ছা, রেজাউল করিম ভাই, আপনি সেম প্রশ্ন করেছেন, আমার মনে হয় উনি সেটা বলে দিয়েছেন। একজন প্রশ্ন করেছেন আমার অনলাইন, আচ্ছা অনলাইন লার্নিং ওনার প্রবলেম। রেহানুমা আপা, আপনার কাছে কি মনে হয় অনলাইন লার্নিং যেটা আপনি করেছেন এটা তো আসলে কি শেখা সম্ভব? যে একজন আপা বলেছেন অনলাইন ওনার প্রবলেম হয় শিখতে, আসলে কি এটা শেখা সম্ভব, যে অনলাইনে এই ট্রেনিং করে কি এটা লার্ন করা পসিবল? হ্যাঁ, ভেরি মাচ পসিবল। কারণ আজকালকের আহ, যুগে তো এটা আরো বেশি কমফোর্টেবল হওয়ার কথা। আমাদের টাইম অনেকটুকু সেভ হয়, যাওয়া আসার কমিউটের জন্য অনেকটুকু, যেটুকু আমাদের প্রবলেমস হয়, প্লাস যাওয়া আসার কনভেন্সের জন্য আমাদের যে এক্সপেন্সেস হয়, সবকিছুর দিকে চিন্তা করে অনলাইন ইটস আ মাচ বেটার ওয়ে অ্যান্ড মাচ কনভিনিয়েন্ট ওয়ে, অ্যাটলিস্ট আমার জন্য। আচ্ছা, একজন জানতে চেয়েছেন ইংলিশ কেমন লাগে, কতটুকু স্কিল লাগে, কতটুকু ইংলিশ জানতে হবে? 100%। 100%। আচ্ছা। আচ্ছা, একজন জানতে চেয়েছেন এখানে কন্ট্রাকচুয়াল জবই পাওয়া যায়, অর্থাৎ মানে নিজাম, আমি আমি একটু প্লিজ, জাস্ট প্লিজ। সরি একটু টাইম নিলাম। ইংলিশ যে কোশ্চেনটা আসছে, মানে আমরা জানি না, মানে আমি নিজে পার্সোনালি আমার একটা আমার আমি ছোটবেলায় একটা গল্প বলি। আহ, যে ছোটবেলায় আমি যখন ক্লাস 6-7-এ পড়ি মনে হয়, তো আমার এক বন্ধুর সাথে 21শে ফেব্রুয়ারি দিনে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা নিয়ে একটা ডিবেট, মানে ডিবেট মানে কি, ঝগড়া। মানে আমি বাংলার পক্ষে, যে আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি, সো আমাদের বাংলা শিখতে হবে, আর ব্রিটিশরা সব দুষ্টু, সো ইংরেজি শেখা যাবে না। এবং যার কারণে আমি আমার ইন্টার ম্যাট্রিক এই সময় আমি ইংরেজি পড়িই নাই। হ্যাঁ, লাস্টে পড়তে হয়েছে, কারণ কি পরীক্ষায় তো এখন পাশ করতে হবে, নাহলে তো আর ওই ম্যাট্রিক পাশও হবে না। তো পরীক্ষা পাশের জন্য যতটুকু পড়ার ততটুকু পড়ছি। তারপর আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম, এইখানে এসে তো পড়লাম ঝামেলার মধ্যে, পুরোটা ইংলিশ মিডিয়াম, আর আমি তো ইংলিশে কিছুই পারি না। তো সেই আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি মোটামুটি রেজাল্ট যেটা চাই হয়েছে। হ্যাঁ, মানে একটা দুটো সেমিস্টার একটু কষ্ট হয়েছে, আর তারপরে কিন্তু আর সমস্যা হয় নাই। তো ইংরেজি সাবজেক্টটা এমন একটা সহজ সাবজেক্ট, যেটা শেখা আমি মনে করি বাংলা চেয়ে অনেক বেশি সহজ। শুধুমাত্র যদি আপনি কিছু মানে যাদের ইংলিশ নিয়ে প্রবলেম আছে তারা যদি কিছু এগুলো ইউটিউবে এখন প্রচুর ভালো ভালো রিসোর্স আছে, কিভাবে আপনি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি একটু ইমপ্রুভ করবেন। আর এখানে আপনার যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজের কথা বললো হেনুমা বা বললো যে 100%, ডেফিনেটলি আপনার ক্লায়েন্ট তো যেহেতু দেশের বাইরে,
তার সাথে তো আপনি বাংলা কথা বললে হবে না, আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। বাট সেটার জন্য আপনাকে ইংরেজিতে মানে এক্সপার্ট হইতে হবে না। আপনি মোটামুটি যদি কমিউনিকেশন চালানোর মতো অবস্থা হয়, তাতেই হবে। এবং সেটা অর্জন করার জন্য এটা খুবই সহজ ব্যাপার। হ্যাঁ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকজন জানতে চেয়েছেন অফিস টাইমের পর যে সময়টা থাকে সে সময়টা কাজে লাগালে কি সফলতা পাওয়া সম্ভব? এটা আমি বলে দেই, যেহেতু আপনারা অফিস আওয়ার পর করেননি, অনেকেই করছেন, অনেকেই কাজটা করছেন, এটা ডিপেন্ড করবে আপনার ক্যাপাবিলিটির উপর, আপনার সামর্থ্যের উপর, আপনার চেষ্টার উপর। আপনারা দুই আপাই একটা কথা বারবার জোর দিয়ে বলেছেন, মাইন্ডসেট। বারবার বলেছেন মাইন্ডসেট, বারবার বলেছেন মাইন্ডসেট। এবং আমি প্রত্যক্ষদর্শী, ওনারা অনেকবার, বিশেষ করে রেহেনুমা আপা অনেকবার আপসেট হয়ে গিয়েছিলেন, ভেঙে পড়েছিলেন যে আমি পারবো কিনা। সো আপার এক্সপেকটেশনটা একটু বেশি ছিল আমার কাছে মনে হয়, যে কারণ উনি একটা সাকসেসফুল ক্যারিয়ার থেকে এসেছিলেন। সো উনি আমার আমার ধারণা, এটা আমি জানি এটা লাইভে ভেবে বলা ঠিক হবে কিনা, আমার ধারণা যে উনি এটা, ওনার মানতে কষ্ট হচ্ছিল যে উনি পারবেন না সেটা। এবং এই যে হাঙ্গার, আমার কাছে মনে হয় যে এইটাই, এবং ওনার এই যে হাঙ্গার, সেইটা কিন্তু আমি প্রথম দিন টের পাই। উনি প্রথম আমার সাথে যেদিন কথা বলেন সেদিন আমি টের পেয়েছিলাম ওনার ভিতর যে এই ক্ষুধাটা আছে। আমার মনে হয় এই ক্ষুধাটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা, এই ক্রেজিনেসটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। এটা থাকলে অবশ্যই সেটা আপনি অফিস, ইনফ্যাক্ট ওনার অফিস একটা না, হয়তো দুই চারটা অফিস সামলেছেন, ওনারা সংসার সামলেছেন, বাচ্চা সামলেছেন, তাদের পড়াশোনা ছিল, এগুলো সামলে যখন ওনারা করতে পেরেছেন, আর আই থিঙ্ক মোর হ্যাকটিক জব দেন অফিস। সো আমার মনে হয় যে অফিস করে পারবেন না, পারা তেমন কিছু নাই। ওয়ার্ক ইন মার্কেট এবং প্লেস ইজ। নট অনলি দ্যাট, আপনি যেটা বললেন যে রেহানু আপা প্রথম দিকে যেই মানে ওনার যে অবস্থা, সেখান থেকে উনি কিন্তু এখন টপ রেটেড। হ্যাঁ। তো এক্স্যাক্টলি। এইটা, তো তার মানে ওই অবস্থায় যদি কেউ থেকে থাকে যে আচ্ছা পারবো কি পারবো না, ওই দুটানায় থাকে, তার পক্ষে কিন্তু টপ রেটেড হওয়া সম্ভব। আর এক্স্যাক্টলি। স্পেশালি মানে এখানে দুজনই লাকিলি আমাদের মেয়ে। আমার এখন মাঝে মধ্যে মনে হয় যে মনে হয় আমরাই পিছিয়ে যাচ্ছি আর কি, ছেলেরা। হ্যাঁ, মেয়েদের লাইফ কিন্তু আমাদের ছেলেদের তুলনায় অনেক কঠিন। স্পেশালি বাংলাদেশে যারা থাকে আমরা, মানে আমি তো মাঝে মধ্যে আমার ওয়াইফকে দেখলে আমি তো আসলে মানে আমাকে যদি একদিন আমার বাচ্চাদের সামলাতে দেওয়া হয় আমি পাগল হয়ে যাবো। হ্যাঁ। তো so এই ঘর সামলায় তারপরে আবার এই যে কাজ, হ্যাঁ, এই যে ওনারা যে করছেন, ওনারা যদি পারেন তাহলে বাকিরা কেন পারবে না? এটা হলো আমার কথা। আমার আমার মনে হয় ভাবি এখান থেকে একটা টিপস নিতে পারেন, পানিশমেন্ট হিসেবে এক রুমের মধ্যে, একটা বাসার মধ্যে বাচ্চা দিয়ে একদিন দুদিন রেখে দেওয়া যেতে পারে পানিশমেন্ট হিসেবে। ভাবি কোথাও বেড়াতে গেলেন, সাথে বাচ্চাটা দিয়ে গেল যে ফ্ল্যাটের মধ্যে দুই চার না, দিনের জন্য। মাঝে মধ্যে মাঝে মধ্যে সেই পানিশমেন্ট পাই বলে তো বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমিন সাহেব, থ্যাংক ইউ। মাসুম বিল্লাহ, আপনার প্রশ্ন আপনি করেছেন, আপনি বলেছেন। আচ্ছা, আমরা যে, আপনারা জানেন, আমি একটু কয়েকটা কথা বলতে চাই, ফিনটেকের কিছু রিসেন্ট কিছু আপডেটস এই সুযোগে বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আপনাদেরকে আমরা যে ট্রেনিংটা করিয়েছিলাম, ওনারা প্রায় 1-1.5 বছর আগে ট্রেনিং করেছেন। আমরা ট্রেনিংটাকে রেগুলার ইমপ্রুভমেন্টে নিচ্ছি আমরা মোর। আপনারা অনেকে যে প্রেশারটা আমরা দেওয়ার কথা বলছি, সেই প্রেশারটা আসলে কাজের প্রেশার। এটা মূলত আপনাদেরকে খুব বেশি ডাইভার্সিফাইড করে ফেলার জন্য, ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টের জন্য আপনারা সেই প্রেশারটা কোপ করতে পারেন। আমরা ট্রেনিং একটা কথা বলি যে আপনি আমাদেরকে মনে করবেন আপনার ক্লায়েন্ট, এক্স্যাক্টলি ক্লায়েন্ট যে বিহেভ করবে আমরা চেষ্টা করব সে আচরণটা আপনার সাথে করতে। এবং সে প্রেশারটা যদি আপনি নিতে ইউজ টু হয়ে ওঠেন, মার্কেট প্লেসে গেলে সেটা আপনি নিতে পারবেন। আমরা রিসেন্টলি আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে আমরা প্রায় 15 থেকে 20টা প্রজেক্ট করাবো, এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি এখনো জানি না এটা এটা ওয়ার্ক করবে কিনা, বা এটা কতটুকু পসিবল হবে করানো। বাট অ্যাটলিস্ট 10টা প্রজেক্ট, আপারা দুজনেই করেছেন 2টা করে প্রজেক্ট, আপনাদের সময় 2টা প্রজেক্ট ছিল তাই না আপা? হ্যাঁ। তো সে জায়গায় আমরা সেখানে 10টা প্রজেক্ট, 10টা ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্ট আমরা আপনাদেরকে করাবো। এটা এটা 100%। আরও 10টা করানো পসিবল হবে কিনা, বাট অ্যাটলিস্ট হোমওয়ার্ক দেওয়া যায় কিনা সেটা আমরা ভাবছি, আমরা কাজ করছি। ইনশাল্লাহ এগুলোর নতুন নতুন অ্যাড হচ্ছে। আর ফিনটেক নতুন নতুন প্রতিনিয়ত চিন্তা করছে এই ইন্ডাস্ট্রিতে কি করা যায়, নতুন কি অ্যাড করা যায়, কিভাবে সামনে আগানো যায়, কিভাবে সাপোর্ট দেওয়া যায়। এবং আমাদের প্রফেশনাল আমাদেরকে সহযোগিতা করছেন, বাংলাদেশের যারা প্রফেশনাল মেম্বার আছে তারা সহযোগিতা করছেন। আর যারা আপনারা ফ্রিল্যান্সিং যারা করেন, যারা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের এখানে নিয়মিত ভিউয়ার, আপনারা প্রচুর সাপোর্ট করেন। আসলে আপনাদের সাপোর্ট না হলে ফিনটেক এই কাজগুলো করতে পেতো না। আপনারা অনেকেই আমাদের সাথে আজকে সারাদিন ছিলেন, সেই পুরো 1 ঘন্টা জুড়ে এই লাইভে ছিলেন।
আমরা সবগুলো আনসার আশা করি দিয়েছি। এরপরে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা পেজে প্রশ্ন করতে পারবেন। আমি আপাকে 1 মিনিট, সুবর্ণা আপাকে, রেহানুমা আমাকে 1 মিনিট করে সময় দিতে চাই। আপনারা যাওয়ার আগে যদি এক লাইনে আপনি কিছু বলতে চান যারা এই সেক্টরে আসতে চান। সুবর্ণা আপা, প্লিজ আপনি প্রথমে। নিজাম ভাই, এখানে যেহেতু বারে বারে আসছে যে ট্রেনিংটা কিরকম হবে, বা আপনারা কতটুকু প্রেশার দেন, বা কিভাবে কাজ মানে ট্রেনিংটা কমপ্লিট করতে হবে সাকসেসফুলি, এই বিষয়ে আমি ছোট্ট করে বলি। সেটা হচ্ছে, আমি যখন ট্রেনিং করি ভাইয়া, তখন কিন্তু আমি জব করি। আমি ব্যাংকিং জব, বুঝতেই পারেন, সকাল 9টা থেকে রাত্র 7টা 8টা বেজে যেত। তারপর 8টা থেকে আপনাদের ক্লাস শুরু হতো, ক্লাস 12টা পর্যন্ত শেষ হতো। তারপর হচ্ছে হোমওয়ার্ক। সো এরকম মনে হয় বেশ অনেক দিন হয়েছে যে আমি হোমওয়ার্ক করতে করতে সকাল আজান দিয়ে দিয়েছে। তারপর আমি আর কিছু করতে পারি নাই, সকালে সবকিছু গুছিয়ে আবার অফিসে চলে গিয়েছি। এরকম কন্টিনিউশন যখন 3-4 রাত হয়েছে, তখন আমি আর পারিনি, কারণ মাইন্ড আর কাজ করছিল না। তো ব্যাপারগুলো আসলে এরকমই। আপনাকে প্রেসারে যদি আপনি না থাকেন, আমরা এখন যে প্রেসারটা নিচ্ছি, এই যে ফাইবারে বলেন, আমরা যখন ক্লায়েন্টের সাথে ডিল করছি, ক্লায়েন্টের যে কোনো একটা সিচুয়েশন হ্যান্ডেল করছি, আমরা যে কি পরিমাণ প্রেসারে থাকি এটা আমরা জানি। মানে এই প্রেশারটা নেওয়ারও একটা ক্যাপাসিটির প্রয়োজন আছে, এবং এটা বিল্ড আপ করার বিষয় আছে। এবং ক্লায়েন্ট কিন্তু সবসময় যে খুব সুন্দর বিহেভ আপনার সাথে করবে, আপনাকে আপনি যেটা বলবেন খুব সহজভাবে অ্যান্সার দিচ্ছে, খুব সহজ বিষয়টা কিন্তু তা না। প্রচুর ক্রিটিক্যাল ক্লায়েন্ট পড়ে, এবং এদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, আপনাকে কত পেশেন্স নিয়ে কাজ করতে হবে। যে ক্লায়েন্ট আপনাকে যাই বলুক না কেন, আপনাকে সবসময় মনে রাখতে হবে ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট, এবং এভাবেই আমাদেরকে আগাতে হবে। তখনই কিন্তু আপনি রেটিংটা ভালো পাবেন। আপনি যদি ক্লায়েন্টের সাথে মাথাটা গরম করে ফেলেন, তখন কিন্তু শেষ। তো আমারও মনে আছে, ফিনটেকে যখন আমি ট্রেনিং করি, তখন নিজাম ভাই কিন্তু আমাকে বকা দিয়েছে, আমার মনে আছে। এবং ফার্স্ট অফ অল, প্রথম যেদিন আমাদের ইন্টারভিউ হয়েছে, তখন আমি যখন জিজ্ঞেস করেছি, যখন যে আমার তো 13 বছর একটা ব্রেক হয়ে গেছে পড়াশোনার, সো আমি কি এখন আবার অ্যাকাউন্টিং, আমার তো ব্রাশ আপ করা নাই, আমি কমার্স ব্যাকগ্রাউন্ড হলেও আমার মেজর ছিল ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, সো আমি কি এটা পারবো কিনা। তখন মিজান ভাই বলেছে, পারবেন কি না পারবেন সেটা তো আপনি জানেন, আমরা এখানে এটার গ্যারান্টি দেই না। খুব খুব একটু রুডলি বলেছেন। তখন কিন্তু আমার কাছে আবার এই নেগেটিভ জিনিসগুলো একটু মানে ইয়ে করে আর কি, পোক করে যে এটা আমাকে বললো, আমাকে এটা প্রুভ করতে হবে। সো আমি মনে হয় নিজাম ভাইকে এর আগেও বলেছি, নিজাম ভাই, আমাদের ট্রেনিং থেকে যদি একজন সাকসেসফুল হয়, তাহলে সেটা আমি হইতে হবে। তো বিষয়গুলা আসলে এরকম। আমাদেরকে প্রত্যেকটা মানুষেরই, আহ, আমি বলবো না যে এই কেরিয়ারে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গাতে আপনি যদি নিজেকে সাকসেসফুল করতেই চান, তখন আপনি কিভাবে যে নিজেকে ডেভেলপ করবেন, এটাকে আপনাকে কেউ শিখা দিতে হবে না, কোনো ট্রিপস ট্রিক্স কারো দেওয়া লাগবে না। আপনার যখন ক্ষুধাটা থাকবে, আপনিই বের করবেন হাউ টু সলভ ইট, যেটা আসলে আমাদের মানবিক একটা প্রবৃত্তি আর কি, যেটা আমরা করি। সো সবাই যদি ওইভাবে কাজ করেন এবং সাকসেসের জন্য কাজ করেন, তাহলে আসলে কোনো ট্রিপস এন্ড ট্রিক্স কিছুই না, এটা অটোমেটিক চলে আসবে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সুবর্ণা আপা। জি, রেহানুমা আপা, আপনি যদি কিছু বলেন আপা, প্লিজ। জি ভাইয়া, এক মিনিট। আচ্ছা আপা। আচ্ছা আপা, আমার মনে হয় আপনার নেটটা একটু কাজ করছে না, অসুবিধা নেই, আমরা একটু পর আপনার কাছে আসছি। আমি আহ, আমিনুল হক সাহেব, আপনি যদি কিছু বলতে চান। আমরা প্রায় শেষ পর্যায়ে। আমি আসলে সুবর্ণা আপার সাথে, মানে সুবর্ণা আপা যা বলছে এনাফ, আমার আর এর বেশি বলার কিছু নাই। হ্যাঁ, মানে যদি কেউ সাকসেস পেতে চান এই সেক্টরে, তাহলে ওনার ওনার এই মন্ত্র, যে লাস্টে যে 1 মিনিট যে মন্ত্রটা দিল, এই এনাফ সাকসেসের জন্য। আর আমি এর সাথে আরেকটু খালি বলতে চাই যে আসলেই এই সেক্টরটা অনেক বড়, অনেক সম্ভাবনাময় একটা সেক্টর। আমি যেটা আগেও বললাম, যে যদি আপনারা আসলে এই যে চাকরি খোঁজার জন্য যে পরিমাণ কষ্ট করেন, অথবা চাকরি পাওয়ার পরে, অনেক প্রাইভেট জব তো অত মজার জব না, হ্যাঁ, ওখানে যে পরিমাণ কষ্ট করেন, সেই কষ্টটা যদি ঠিক মতো এই সেক্টরে আপনি ইনভেস্ট করতে পারেন, ম্যাক্সিমাম 1 বছর লাগবে আপনার এস্টাবলিশ হতে। হ্যাঁ,
তো আমি বলবো যে ট্রাই করেন, হয়ে যাবে। আর আমাদের এই লাইভ যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, যাদের সুযোগ আছে, আহ, আমাদের দেশে কিন্তু এখনো অনেকে আছে কাজ করতে পারছে বা কাজ করতেছেন। যারা কাজ দেওয়ার মতো জায়গায় আছেন, তারাও বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন। আমাদের ছেলে মেয়েরা যারা এই সেক্টরে কাজ করছে, তাদেরকে কাজ দিয়ে সহযোগিতা সহযোগিতা করতে, তাহলে আমাদের ইকোনমিটা আরো দ্রুত এগিয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আমিনুল হক সাহেব। মূলত আমি এই কথাই বলতে চাইছিলাম, যারা দেশ বিদেশ থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশি যারা আছেন, আমরা আপনাদের সামনে সেই প্রুফগুলো, সোশ্যাল প্রুফগুলো, এভিডেন্সগুলো তুলে আনছি কিভাবে আমাদের দেশের দক্ষ জনশক্তি আন্তর্জাতিক মার্কেটে কাজ করছে। ওনারা দুইজনে যে ওনাদের যে ক্লায়েন্ট বেস, ওনারা যাদেরকে সার্ভিস দিচ্ছেন, ওনারা কেউ কিন্তু বাঙালি না। ওনাদের যে ক্লায়েন্ট বেস, ওনারা সবাই কিন্তু বিদেশি, ইউকে ইউএস এর লোকাল পিপল। ওনাদেরকে যদি আপনারা ওনারা সার্ভিস দিয়ে হ্যাপি রাখতে পারেন, কেন নয় যে আমরা নন রেসিডেন্ট বাংলাদেশিদের, নন রেসিডেন্ট বাঙালি লয়ার থাকতে পারে, অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, বিজনেসম্যান থাকতে পারে, তাদেরকে আমরা সেম সার্ভিস বাংলাদেশ থেকে প্রোভাইড করতে পারবো। আমি সবসময় আপনাদের কাছে সবিনয়ে একটি সবিনয়ে নিবেদন করব, বিশেষ করে যারা নন রেসিডেন্ট বাঙালি আছেন, আপনাদের কাজ বাংলাদেশে দেন। আমরা আমাদের সেই ক্যাপাবিলিটি হচ্ছে এবং ডে বাই ডে আমাদের সেই ক্যাপাবিলিটি বাড়ছে। আমরা খুবই উন্নত মানের কাজ বাংলাদেশ থেকে সাপ্লাই দিতে পারবো, এবং সেজন্য যদি কোনো হেল্প দরকার হয়, ফিনটেক সবসময় এখানে আছে আপনাদেরকে সেই সাপোর্ট দেওয়ার জন্য। তো যারা আহ, আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখলেন, সবাইকে অশেষ ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবার হয়তো কোনো টপ রেটেডকে নিয়ে আবার আসবো। ইনফ্যাক্ট এই মাসে, গত মাস এই মাসে মিলে আমাদের 3জন টপ রেটেড হয়েছেন, লিপি চৌধুরী, সুবর্ণা আপা এবং রেহেনুমা আপা। তো আজকে আমরা দুজনকে হাজির করলাম, ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে বাকিদের আমরা নিয়ে আসবো। রেহেনুমা আপা, আপনার যদি ইন্টারনেট ঠিক থাকে, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। আহ শোনা যাচ্ছে জি, নিজাম শোনা ভাই? যাচ্ছে এখন, প্লিজ। হ্যাঁ, জাস্ট বলতে চাচ্ছি, যদি আমাদের মতো কেউ আগ্রহী থাকেন এই সেক্টরে আসার জন্য, জাস্ট একটু ডেডিকেশন, একটা ভালো ইনস্টিটিউট, আমার ফিনটেকের মতো একটা ভালো ইনস্টিটিউট বাছাই করা, আর একটু টাইম ডিউরেশনটা মাথায় রাখা, যে একটু আমি সময় দিতে হবে আমাদেরকে, একটু ধৈর্য রাখা, আর উপরওয়ালার উপরে একটু ভরসা রাখা। দ্যাটস ইট। ইনশাল্লাহ সাকসেস উইল বি অন ইয়োর প্লেট। ইনশাল্লাহ। দ্যাটস ইট। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আপনারা যারা ফর্মুলা খুঁজছিলেন সাকসেসফুল হওয়ার, ফর্মুলা পেয়ে গেলেন, ইনশাল্লাহ আপা দিয়েছেন। তো যারা আজকে জয়েন করলেন, বিশেষ করে সুবর্ণা আপা, রেহনুমা আপা, আপনারা অত্যন্ত ব্যস্ত আপনাদের ক্লায়েন্টের কাজ নিয়ে। তো তার ভিতর আমরা 1টা ঘন্টা নিয়ে নিলাম, এটা বাংলাদেশের এই ইন্ডাস্ট্রির জন্য আপনারা দিলেন। অশেষ ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। অনেক আসসালামু আলাইকুম। ধন্যবাদ নিজাম ভাই, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমার ফিনটেক ধন্যবাদ। ফ্যামিলিকে। থ্যাংক ইউ। আসসালাম।